আপনি দেখেছেন যে গোপালগঞ্জে যে গণহত্যা হয়েছে, এই গণহত্যার 2 দিন পরেই কিন্তু মাইলস্টোনে স্কুল এন্ড কলেজে এই বিমান দুর্ঘটনাটি ঘটে। তো যার ফলে আমার কাছে কোনো আই ডোন্ট হ্যাভ এনি এভিডেন্স টু শো ইউ অর টু শো পিপল, বাট মানুষের মনে কিন্তু সন্দেহ হচ্ছে, মানুষ সন্দেহ প্রকাশ করছে যে গোপালগঞ্জের গণহত্যা যে হয়েছে, এটি গণহত্যাটা কিন্তু সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে এবং সারা বিশ্বে এই গোপালগঞ্জের গণহত্যা সেনাবাহিনী কর্তৃক, প্রশাসন কর্তৃক গণহত্যাটা সারা বিশ্বের মানুষ কিন্তু এটাকে নিন্দা করেছে। আপনি দেখেছেন আল জাজিরা, বিবিসি, স্কাই নিউজ সহ, সিএনএন সহ, এপিপি সহ সব জায়গায় এটা নিয়ে নিউজ হয়েছে, প্রতিবেদন হয়েছে। গোপালগঞ্জের গণহত্যা যে সেনাবাহিনী বাংলাদেশের সেনাবাহিনী বিশ্বে বিভিন্ন দেশে শান্তিরক্ষা মিশনে কাজ করে, অথচ বাংলাদেশেই মানুষকে নির্বিচারে হত্যা করছে। তার মানুষের মনে এখন প্রশ্ন হচ্ছে, যে সেনাবাহিনী নিজের দেশের মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করে, তারা পৃথিবীর কোন দেশে গিয়ে মানবাধিকার প্রতিষ্ঠিত করবে? কারণ মানবাধিকার তো নিজ দেশে, নিজ জন্মভূমিতেই তো মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। তো এই বিষয়টি যখন সারা বিশ্বে যখন আলোচিত হচ্ছে, তখন এই ঘটনাটি ঘটেছে, যার ফলে অনেক মানুষের মনে প্রশ্ন জাগছে যে গোপালগঞ্জের এই ঘটনাটিকে আড়াল করার জন্যই এরকম ধরনের কোনো পরিকল্পিত কোনো দুর্ঘটনা ঘটানো হয়েছে কিনা। বাট এই জন্য আমার কাছে কোনো এভিডেন্স নেই, এবং আমি নিয়ে এটি নিয়ে আমি খুব বেশি একটি মৃত্যু নিয়ে কোনো রাজনীতি বা মৃত্যু নিয়ে কোনো প্রশ্ন আমি সেটা করতে চাই না। কিন্তু ঘটনা হচ্ছে যে আমি পৃথিবীর ইতিহাসে বাংলাদেশে কিন্তু অনেক বড় বড় দুর্ঘটনা ঘটেছে। আমরা দেখছি পুরান টাউনে অগ্নিকাণ্ড হয়েছে, গার্মেন্টস এ দুর্ঘটনা ঘটেছে, অসংখ্য দুর্ঘটনা কিন্তু বাংলাদেশে ঘটেছে, বন্যা খরা সহ অসংখ্য হয়েছে। সবকিছুই কিন্তু আপনি যদি দেখেন যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন উনি কিভাবে এটা ম্যানেজমেন্ট করেছেন। শি ওয়াজ দ্য বেস্ট ম্যানেজার, ডিজাস্টার ম্যানেজার। সো ওর কারণ ওনার এক্সপিরিয়েন্স ছিল, সৎ সাহস ছিল, যার জন্য উনি এটি করতে পেরেছেন। কিন্তু আজকে আমরা কি দেখলাম যে মাইলস্টোনে যখন এত বড় একটি দুর্ঘটনা হলো, তখন যে পাইলট, তাকে কিন্তু হেলিকপ্টারে করে এলাকায় নিয়ে যাওয়া হয়েছে, তাকে হিরো বানানোর চেষ্টা হয়েছে। দ্যাটস ফাইন, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম উইথ দ্যাট, বাট দ্য প্রবলেম ইজ যে কেন এই লাশ গুম করার একটা প্রবণতা, মানুষ কেন লাশ নিয়ে সন্দেহ করছে, লাশ কেন গুম করা হচ্ছে, এইগুলো নিয়ে মানুষের মনে প্রশ্ন, আমার মনে প্রশ্ন। কেন মানুষের লাশ গুম করা হবে কেন? যারা মারা গিয়েছে তাদের পরিবারের উপর তেমনি একটা অনেক বড় একটা দুঃখ, কষ্ট, বেদনা। যে পরিবারের সদস্য হারায় সেই জানে তাদের কত কষ্ট, দুঃখ, বেদনা। এর মধ্যে আবার যদি তাদের একটা লাশ গুম করে ফেলেন, লাশটা যদি না পায়, তাহলে তাদের মনে আরো কষ্টটা বেড়ে যায়। তো এটা কেন হবে? এটা নিয়ে মানুষের মনে অনেক উদ্বেগ, উৎকণ্ঠা ছিল, ক্ষোভ ছিল। সেই বিক্ষোভের ফলে মানুষ কিন্তু রাস্তায় নেমে এসেছে। মানুষরা যখন রাস্তায় নেমে এসেছে, তখন কিন্তু আবার প্রশাসন তাদের উপর, আমরা দেখেছি ছাত্ররা যখন সচিবালয়ের সামনে দিয়ে মিছিল করছে, বিভিন্ন জায়গায় যখন মিছিল করেছে, তাদের উপরে আবার বেধড়ক লাঠিচার্জ করা হয়েছে, তাদের উপরে তাদেরকে পিটানো হয়েছে। এখন আমার প্রশ্ন হচ্ছে এই প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে, আমি যাকে বলি সৎকর মহাজন ইউনূস, তো সৎকর মহাজন ইউনূসের কাছে আমার প্রশ্ন, আপনি বলেছেন যে ছাত্ররা হচ্ছে আপনার নিয়োগকর্তা। আপনি বারবার এই কথা বলার চেষ্টা করেছেন যে ছাত্ররা আপনার নিয়োগকর্তা, আপনি বলেছেন। এখন ছাত্ররা যদি নিয়োগকর্তা হয়, আপনি ছাত্রদের কাঁধে ভর করে, ছাত্রদের রক্তের উপরে ভর করে আপনি যদি ক্ষমতায় এসে থাকেন, আবার এই ছাত্রদের উপরে কিভাবে আপনি নির্বিচারে গুলি করেন? এটি আমার প্রশ্ন, এটি দেশের মানুষের প্রশ্ন। আপনি তো নির্বিচারে এইভাবে দেশের মানুষকে হত্যা করতে পারেন না, আপনি এইভাবে নির্বিচারে ছাত্রদের উপরে লাঠিপেটা করতে পারেন না, আপনি নির্বিচারে ছাত্রদের গুলি করতে পারেন না, আপনি এইগুলো করতে পারেন না। আপনি কিভাবে? আপনি বলেন আপনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। আপনি বাংলাদেশে 5ই আগস্টে রাষ্ট্র ক্ষমতা দখল করার পর থেকে বাংলাদেশ অশান্তির আগুনে পুড়ছে। এই বাংলাদেশ 5ই আগস্টে আপনি বাংলাদেশের শাসন ক্ষমতা দখল করার পর থেকে সন্ত্রাসী কায়দায়, জঙ্গিবাদের উপর নির্ভর করে আপনি 5ই আগস্টে বাংলাদেশের শাসন ক্ষমতা দখল করার পর থেকে আপনি বাংলাদেশের মানুষের জীবনের কোনো নিরাপত্তা নাই, জানমালের কোনো নিরাপত্তা নাই, ব্যবসা বাণিজ্যের কোনো নিরাপত্তা নাই, ব্যবসা প্রতিষ্ঠানের কোনো নিরাপত্তা নাই, কোনো নারীরা রাস্তায় হাঁটতে পারে না। আপনি দেখেছেন যে আওয়ামী লীগ সরকারের আমলে ব্যারিস্টার রুমিন ফারহানা দিন রাত টকশো করে সারাদিন শেখ হাসিনাকে গালাগালি করেছে, আওয়ামী লীগ সরকারের সমালোচনা যাচ্ছে তাই ভাবে করেছে। সেই রুমিন ফারহানা টকশোতে এসে বলেছে যে আমি আওয়ামী লীগের 16 বছরের শাসন আমলে আমি রাস্তা দিয়ে বের হতে পারতাম, আওয়ামী লীগের 16 বছরের শাসন আমলে আমি সব জায়গায় দিয়ে আমি চলাফেরা করতে পারতাম, দিন রাতে সবসময় চলাফেরা করতাম, আমার কোনো বাধা বিপত্তি ছিল না। কিন্তু আজকে কি হচ্ছে আপনি দেখেন, আজকে সেই রুমিন ফারহানার মতো মেয়েরা, সাহসী মেয়েরা এবং বাংলাদেশের
বিএনপি পন্থী বলেন, অন্যান্য বিরোধী দলের রাজনৈতিক মানুষ বলেন, সবাই কিন্তু বলছে যে আমরা জান এবং মালের নিরাপত্তাহীনতায় ভুগছি, আমাদের কোনো নিরাপত্তা নাই। এই যে বাংলাদেশকে, একটি সুস্থ সুন্দর বাংলাদেশকে, যে বাংলাদেশটা উন্নয়নের মহাসড়কে ছিল, সেই বাংলাদেশটাকে পরিকল্পিতভাবে ধ্বংস করে দিয়েছে এই সুৎখোর মহাজন ইউনূস। তাই আমি বলবো, আসলে বেশি কিছু বলতে চাই না। আমি বাংলাদেশ সেনাবাহিনীর উদ্দেশ্যে এবং এই সুৎখোর মহাজন ইউনূসের উদ্দেশ্যে, দুইজনের উদ্দেশ্যে ছোট্ট করে শুধু 1 মিনিটে দুইটা কথা বলে শেষ করবো। সেটা হচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনীকে বলবো যে আপনারা শুধু একটা জিনিস চিন্তা করে দেখুন, 75 সালে যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল, হত্যা করার পরে এই সেনাবাহিনীর মাধ্যমে ক্ষমতা দখল করে জিয়াউর রহমান এবং খন্দকার মোস্তাকরা চেয়েছিল কিন্তু বাংলাদেশ থেকে আওয়ামী লীগের নাম নিশানা মুছে দেওয়ার জন্য, কিন্তু পেরেছে? পারে নাই। আওয়ামী লীগ কিন্তু ঘুরে দাঁড়িয়েছে, ক্ষমতায় এসেছে। একইভাবে 2011 কিন্তু আওয়ামী লীগ সরকারকে, আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছে, পারে নাই। সেদিন আমাদের মতো ছাত্র নেতারা, তরুণ নেতারা রাজপথে ঝাঁপিয়ে পড়ে আমরা আন্দোলন সংগ্রাম করে আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানিয়েছি। সো আপনারা এইবারও যা করছেন সেই প্রচেষ্টা সফল হবে না। আমি একদম দায়িত্ব নিয়ে, একদম কনফিডেন্টলি আমি বলছি, আবারও বাংলাদেশে শেখ হাসিনা আসবে এবং বাংলাদেশে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবে। বাংলাদেশ আবারও উন্নয়নের মহাসড়কে উঠবে, কেউ দাবাতে পারবে না, কেউ থামাতে পারবে না। তাই ইউনূসকে বলবো, আপনি এমন কিছু করবেন না যেন আপনার প্রতিটি গ্রামীণ ব্যাংকের শাখা বাংলাদেশের মানুষ টয়লেট হিসাবে রূপান্তরিত করে। আপনি এই ধরনের কোনো কাজ করবেন না। সেনাবাহিনীকে বলবো, আপনাদেরকে মানুষ ধিক্কার জানাক, আপনাদের দেখলেই মানুষ থুতু দেখ, আপনাদের দেখলেই মানুষ ঘৃণা করুক, এরকম ধরনের কোনো পরিস্থিতি সৃষ্টি করবেন না। কারণ বাংলাদেশের জনগণ যখন খেপে ওঠে, তখন কিন্তু বাংলাদেশের কোন শাসন ব্যবস্থা, কোন অস্ত্রের গুলি দিয়েই কিন্তু আপনি তাদেরকে দাবিয়ে রাখতে পারবেন না। তো সেই আহ্বান জানিয়ে আমি সেনাবাহিনী এবং এখানে আপনার কথা শেষ করার আগে আমি ছোট্ট একটা কথা অ্যাড করতে চাই। সেটা হচ্ছে, মিছিল হয়ে গেছে, ব্যারাকের বিড়ালেরা ব্যারাকে ফিরে যাও, এই সম্পর্কে আপনি কি বলবেন? হ্যাঁ, স্লোগান উঠছে, বেড়ালের বিরাকরা বেড়াকে ফিরে যাও, এই স্লোগান উঠছে। তারপরে আবার বিভিন্ন জায়গা থেকে মানুষ আরো নোংরা নোংরা কথা বলছে, সেগুলো আমি বলতে চাই না, বিকজ আমি সেনাবাহিনীকে অনেক শ্রদ্ধা করি, রেসপেক্ট করি, কারণ সেনাবাহিনীতে আমার আত্মীয় স্বজন আছে, যা আমি জানি যে তারা মেধাবী মানুষ। কিন্তু এই মেধাবীদের ভিতরে যে জঙ্গি ঢুকে গিয়েছে, জঙ্গি ঢুকে আজকে সেনাবাহিনীর মান সম্মান নষ্ট করছে। তাই আমি সেনাবাহিনীকে বলবো, সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে, সেই ব্যাপারে তাদেরকে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। কোনো জঙ্গিদের কারণে যেন বাংলাদেশের সেনাবাহিনীর মান সম্মান যেন ক্ষুণ্ণ না হয়, সেটা সেনাবাহিনীকে খুব দৃষ্টি রাখতে হবে, সেনাবাহিনীকে এই ব্যাপারে সজাগ থাকতে হবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ সালাউদ্দিন ভাই। এখন আমি আবারও ফিরে যাব তাজুল ইমাম ভাইয়ের কাছে, তিনি সময় করে এসছেন, অনেক কৃতজ্ঞতা। আমি কিন্তু শুনছিলাম নাহার, আমি ডক্টর আরিফের এবং সালাউদ্দিন সাহেবের বক্তব্য শুনছিলাম, একমত পোষণ করি। হ্যাঁ, এখন কনস্পিরেসি থিওরি, হ্যাঁ, অতি সম্প্রতি বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার সংস্থার একটি অফিস করার জন্য অনুমতি দেওয়া হয়েছে। হ্যাঁ, বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটছে, চলছে, উস্কানি দেওয়া হচ্ছে, সন্ত্রাসীরা নিজেরা উস্কানি দিচ্ছে। এই যে ছাত্রদের মিছিলে ছাত্ররা গণভবনে প্রতিবাদ জানাতে গিয়েছে, মিলিটারিরা পিটিয়েছে ধরে। হ্যাঁ, তার কারণ ওখানে কেউ কেউ গত আমলের, শেখ হাসিনার আমলের সরকারের পক্ষে স্লোগান দিয়ে ফেলেছিল, জয় বাংলা বলেছিল। জয় বাংলা আজকে নাকি নিষিদ্ধ বাংলাদেশে। ডেলিবারেটলি মুক্তিযোদ্ধাদের অপমান করা হচ্ছে, মুক্তিযুদ্ধের স্মৃতি মুছে দেয়া হচ্ছে। এই সবকিছু কিন্তু ওই একটা ষড়যন্ত্রের অংশ। হ্যাঁ, একই ষড়যন্ত্রের অংশ। এবং মিলিটারিরা প্রথমে এটাতে সম্পৃক্ত ছিল না, তারা কিন্তু 5ই আগস্টে গুলি করে নাই, তারা বন্দুক নিয়েও রাস্তায়, শুধু রাস্তায় দাঁড়িয়েছিল, কিছু করে না এবং ঘোষণা দিয়েছিল আমরা কোনো গুলি চালাবো না। কিন্তু আমরা গোপালগঞ্জে কি দেখলাম, তারা চালাচ্ছে গুলি। হ্যাঁ, তো সেনাবাহিনীও এই ষড়যন্ত্রে জড়িত। এখন যে কনস্পিরেসি থিওরিটা আমি জোড়া দিয়ে বিশ্বাস করতে শুরু করেছি, সেটা হচ্ছে যে বাংলাদেশে পরাশক্তিকে ডেকে আনতে হবে। কিন্তু পরাশক্তি তো হুট করে কোনো দেশে যায় না, যদিও তারা যেতেই পারে চাইলে, কিন্তু তার জন্য ওরা গ্রাউন্ড ক্রিয়েট করে, কারণ তাদেরও তো পরাশক্তি সমালোচক আছে, তাই না?
তাদের সমালোচকদের চোখে বা যুক্তি দেখাবার জন্য যে দেখো আমি কিন্তু আগে যাইনি, ওরা আগে লেজ নেড়েছে, ওখানে সন্ত্রাসী করেছে বলে আমি যাচ্ছি। হ্যাঁ, এই পরিবেশটা ক্রিয়েট করার জন্য আমার ধারণা মেটিকুলাস প্ল্যানের একটা অংশ হচ্ছে যে লেটস আনস্টেবিলাইজ বাংলাদেশ, ওখানে টেরোরিজম স্প্রেড করুক, তখন আমরা যাব, আমাদেরকে ডাকবেই তখন আমরা যাব। ঠিক যেমন মানে উপমা দিয়ে বোঝাতে হলে সালাউদ্দিন আপনাকে বলছি, মনে করেন আপনার ঘরে যদি কেউ অসুস্থ হয় তখনই তো আপনি ডাক্তার ডাকবেন বা কবিরাজ ডাকবেন, কিন্তু অসুস্থ না হলে কি আপনি ডাক্তার ডাকবেন? তা তো ডাকবেন না। তো আপনার যদি ডাক্তারের সঙ্গে আপনার কোনো ষড়যন্ত্র থাকে যে ভাই তুমি আসো আমার বাড়ি, আপনি আপনার বাড়ির একজনকে অসুস্থ করে ফেললেন, তখন যখন ডাক্তার আসবে তখন কেউ কিন্তু আর কিছু বলবে না, এই ডাক্তার তো এসে অসুস্থ হয়েছে বলে, তাই না? আজকে বাংলাদেশে এই কি বলে সন্ত্রাসী কার্যক্রম যা চলছে, এটা যদি তুঙ্গে পৌঁছায় তখনই কিন্তু এখানে ওই বুট পরা পা কিন্তু মাটি গ্রাউন্ড টাচ করবে, তার গ্রাউন্ড ওয়ার্ক বানিয়ে রাখছেন ডক্টর ইউনূস। হচ্ছেন গিয়ে সেই গ্রাউন্ড ওয়ার্ক বানানোর, আমাদের মুক্তিযুদ্ধে এটাকে বলে রেকি করা, এমবুশ করা। হ্যাঁ, তো রেকি করার জন্য উনি এসছেন, এসে উনি এটা গ্রাউন্ড ওয়ার্ক করছেন কিভাবে এখানে পরাশক্তিকে নিয়ে আসা যায়। আমার সোজা একটা প্রশ্ন, বাংলাদেশে একজন গ্রুমড ইন্টারন্যাশনাল ফিগার তৈরি করা হয়েছে যাকে নোবেল পিস প্রাইজ দেয়া হয়েছে। পাশের দেশ মিয়ানমারে অং সান সুচিকেও পিস প্রাইজ দেওয়া হয়েছে, নোবেল প্রাইজ। পাশাপাশি দুটো দেশে নোবেল প্রাইজ উইনার দুজন মানুষ নিয়োজিত ক্ষমতায় আছেন, তারপরে এই দুটো দেশ শত্রু হয়ে গেল কি করে? কেন মিয়ানমার আমাদের শত্রু হলো? কেন ভারত আজকে আমাদের শত্রু রাষ্ট্র? কেন ভারত বিদ্বেষী এত প্রচারণা চালাতে হলো? আমি জিজ্ঞেস করেছি একজন জেনজিকে, বলে ভারতের কাছে শেখ হাসিনা দেশকে বিক্রি করে দিয়েছেন। বলে ভাই কোন শর্তে বিক্রি করেছেন আমাকে একটু বলবে? তখন আর বলতে পারে না। হ্যাঁ, তো আমি বললাম যে দেখো, দেশ যদি বিক্রি করে দিয়ে থাকেন তাহলে এখন তো মানে বাংলাদেশ দরদি একজন এসছেন, তো উনি কেন এই চুক্তিগুলো বাতিল করছেন না? চুক্তিগুলো কি না জল চুক্তি, পানি চুক্তি, তিস্তা চুক্তি, ওই বারাক সুরমা চুক্তি, তারপরে পদ্মার পানি, ব্রহ্মপুত্রের পানি, এইসব নিয়ে চুক্তি হয়েছে। মানে পারস্পরিক বাণিজ্য চুক্তি। আজকে বাংলাদেশের গার্মেন্টস ফ্যাক্টরি অর্ধেকের বেশি বন্ধ হয়ে গিয়েছে, প্রায় 20 লক্ষ নারী আজকে বেকার। কেন হয়েছে? কারণ ভারত থেকে সরাসরি যেভাবে আসতো কাস্টমস এর ভেতর দিয়ে, সীমান্তের ভিতর দিয়ে, সেটা বন্ধ করে দিয়েছে ভারত। কোন সীমান্ত অতিক্রম করে কিছু যাবেও না, আসবেও না। তাদের অধিকার আছে এগুলো বন্ধ করার, কারণ তাদের ওখানে সন্ত্রাস রপ্তানি করা হচ্ছিল, সেই জন্য করেছে তারা। আজকে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশের সাধারণ মানুষ। ডক্টর ইউনূস তো কই একবারও সেই গার্মেন্টস এর মেয়েগুলোকে ডেকে জিজ্ঞেস করছে না যে তোমরা কেমন আছো, তোমরা কি খাচ্ছ, কিভাবে তোমাদের দিন কাটছে। এরা দরিদ্র মানুষ। আপনার পলিটিক্সের ওরা একদম নিকুচি করে, ওটার কোনো পাত্তাই ওরা দেয় না। ওরা জয় বাংলার মেয়ে নয়, ওরা মুক্তিযুদ্ধের মেয়ে নয়, ওরা আপনার এনসিপির ইনকালাব জিন্দাবাদের মেয়ে নয়। ওরা বাংলাদেশের মেয়ে যারা নিজেরা খেটে খায়, তাদের পেটে লাথি মেরেছেন আপনি, এবং আপনি মেরেছেন একটা কনস্পিরেসির শিকার হিসেবে, ক্রীড়নক হিসেবে আপনি বাংলাদেশে এসে এটা করেছেন। আজকে মুক্তিযোদ্ধাদেরকে জুতার মালা গলায় কেন দিচ্ছেন? আমরা তো বুড়ো হয়ে গেছি। আমার তো একটা রাইফেল 303 তুলে গুলি করারও শক্তি নাই শরীরে। আমাকে কেন অপমান করছেন? এই কারণে করছেন দেখিয়ে দিতে যে 71 সালটাকে আপনারা, 71-এর মহান স্বাধীনতা আন্দোলনকে আপনার ইরেজ করতে চাচ্ছেন, ওটাকে আপনারা অবমূল্যায়ন করতে চাচ্ছেন, তার নেতাদেরকে আপনারা শত্রু হিসাবে পরিগণিত করতে চাচ্ছেন, এবং কিছু কিছু মানুষ এটাকে বিশ্বাস করতে শুরু করেছে।
ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে সেইটা। এই জন্য আমি প্রতিটা শোতে এসে বলি একটা কথা, যে আমি আওয়ামী লীগের রাজনীতি করি না, কিন্তু আমার মতো মানুষ বাংলাদেশে 80% বা 90% যারা বাংলাদেশের মহান স্বাধীনতা আন্দোলনে বিশ্বাস করে, সংবিধানে বিশ্বাস করে, বঙ্গবন্ধুতে বিশ্বাস করে, 7ই মার্চ, 25শে মার্চ, 26শে মার্চ, 16ই ডিসেম্বরে বিশ্বাস করে, তারা সেটাকে জাতীয় অর্জন মনে করে, তারা লালন গায়, তারা রবীন্দ্রনাথের গান করে, তারা নজরুলের গান করে, তারা হাসন রাজা, পাঞ্জসা, দুদ্দুসা, আরকুমসার গান করে, তারা বাংলা লোক সংস্কৃতিকে চর্চা করে, তারা জয়নুল আবিদিনের লোকশিল্পীদের অন্তর্ভুক্ত। আপনারা সব কিছু ধ্বংস করে দিচ্ছেন, সব কিছু ভেঙে দিচ্ছেন। বাংলাদেশে গান নিষিদ্ধ, গান গাওয়া, পালা গান, যাত্রা গান নিষিদ্ধ, কিন্তু ওই যে ভয়ঙ্কর সন্ত্রাসী মোল্লারা যে ঘৃণা ছড়ানো ওয়াজ করছে, ইসলাম ধর্মকে অবমাননা করছে, মিথ্যা কথা বলছে উঠতে বসতে, এবং কুরুচিপূর্ণ মানুষের মগজের মধ্যে বিকৃত রুচি ঢুকিয়ে দিচ্ছে, সেই বলাৎকারকারী মোল্লাদেরকে আপনারা কোনো নিষেধাজ্ঞা দিচ্ছেন না, তাদের হাতকে আরো শক্ত করছেন আপনার ক্ষমতায় টিকে থাকার জন্য। এবং আমি এটাও বলে রাখছি, এই মোল্লাদেরকেই বলছি, আপনাদের কারণে এইখানে পরাশক্তি ঢুকবে। কারা ঢুকবে আমি নাম উচ্চারণ করব না, কারণ পরাশক্তি বলতে এখন আর একটাকে বোঝায় না, শুধু আমেরিকা নয়, ইউরোপিয়ান ইউনিয়নও এটার মধ্যে যোগ দিয়েছে, জার্মানি আছে, ফ্রান্সও এখানে ঢুকেছে। সো আমরা একটা গিনিপিগ, এবং প্রথম মারবে আপনাদেরকে, কারণ আপনাদেরকে মারার জন্য কিন্তু ওরা আসবে, ঠিক যেভাবে আফগানিস্তানে তালেবানদেরকে শেষ করে দিয়েছিল, ঠিক সেইভাবে আপনাদেরকে শেষ করার জন্য আসবে। এই সুদি ইউনুস তখন একটা সিকিউর মাউন্টেন ভিলার মধ্যে সে শ্যাম্পেন পান করবে, সে রেড ওয়াইন খাবে। এই আমি বলে রাখলাম। ইট ইজ নট এ প্রেডিকশন, it is my intuition that works for this prediction. এই ভবিষ্যৎবাণী আমি এটা মোল্লাদের মতো অলৌকিক ভাবে পাই নাই। আমার গাট ফিলিং বলছে, আমার চেতনা বলছে, আমার বুদ্ধি বিবেচনা বলছে যে এইভাবে সব কনস্পিরেসি থিওরি গুলো এক লাইনে পড়ছে এসে। আজকে 47 বছর ধরে এরা চেষ্টা করে আসছে মুক্তিযুদ্ধের এই শক্তিকে পরাজিত করতে, এখন এসে তারা এই গ্রিপের মধ্যে পেয়েছে। এই জন্য দেখবেন ওদের সবচেয়ে বড় আতঙ্ক শেখ হাসিনা না ফিরে আসে, আবার আওয়ামী লীগ না আবার ক্ষমতায় চলে আসে, এটা হচ্ছে তাদের সবচেয়ে বড় আতঙ্ক। আর কোনো আতঙ্ক নেই। আর ইলেকশন কেন ইলেকশন দিবে? তারা তো ক্ষমতায় আছেই। মানুষ তো ইলেকশন দেয় ক্ষমতায় যাওয়ার জন্য, তারা তো ক্ষমতাতে আছে। আর বিএনপি কে যে মূলা দেখিয়েছে, বিএনপি নাকের ডগায় যে মূলাটা ঝুলিয়ে রেখেছে, সেই মূলাটা যত এগুবে মূলার দিকে, সে ডিরেইলড হয়ে চলে যাবে অন্যদিকে। এগুলো বিবেচনা করতে হবে। বাংলাদেশের সাদা আম জনতা আহাম্মক নয়, তাদেরকে আহাম্মক বানানোর চেষ্টা করাও ভুল। আর গোপালগঞ্জ শিখিয়ে দিয়েছে কি করতে হবে। গোপালগঞ্জ আওয়ামী লীগ করে নাই, ছাত্রলীগও করে নাই। গোপালগঞ্জের মানুষ গোপালগঞ্জের সম্ভ্রম রক্ষা করেছে। যখন পথে এসে দাঁড়িয়েছে, ওটা শুধু আওয়ামী লীগ ছিল না, শুধু ছাত্রলীগ ছিল না, শুধু বিএনপি ছিল না, কোন রাজনৈতিক বিশ্বাস থেকে তারা আসেনি। তারা এসেছে গোপালগঞ্জের সম্ভ্রম রক্ষা করার জন্য। এবং পাশাপাশি মুসলমান, খ্রিস্টান, ওই নমশূদ্র, উচ্চ বর্ণের হিন্দু সবাই দাঁড়িয়েছে। ধর্ম নির্বিশেষে, রাজনৈতিক চিন্তা ভাবনা নির্বিশেষে গোপালগঞ্জের সাধারণ মানুষ দাঁড়িয়েছে। এবং আধুনিক অস্ত্রে সজ্জিত কাপুরুষ একটা সেনাবাহিনীর বিরুদ্ধে তারা বীরত্বের সঙ্গে লড়াই করেছে। আর সেনাবাহিনী দেয়ার কাওয়ার্ডস। আর্মসটা দেখে যান না একা একা, দেখেন কি করে গোপালগঞ্জের মানুষ। সাহস থাকলে, হ্যাডম থাকলে একবার যান, আর্মসটা ইয়েতে ক্যান্টনমেন্টের ভেতরে রেখে খালি হাতে যান, দেখেন গোপালগঞ্জের নমশূদ্র কি করে আপনার বীরত্ব দেখাতে আসেন। shame on you. আর এই যে বিমান বাহিনী ইস্তারি করা কাপড় আর টুপি পরে সেলিউট মারেন ইয়েতে, গার্ড অফ অনারের মধ্যে, গেট দ্য হেল ফাক আউট অফ ঢাকা সিটি ম্যান। আপনার অনেক এয়ারপোর্ট আছে বাংলাদেশে, গেট আউট।
ওখানে গিয়ে মরেন আপনারা। বাংলাদেশের শিশুদেরকে মারবেন না আপনাদের গিনিপিগ বানিয়ে এক্সপেরিমেন্ট করে। শাইম অন ইউ। অনেক ধন্যবাদ। আপনি আসলে আমাদের মনের কথা বলেছেন তাজুল ভাই। আমরা আসলে মনে প্রাণে এই কথাগুলো বলতে চাই। এবং আপনি বলেছেন আপনি তো 1971 যুদ্ধ করেছেন, আপনার বলার অধিকার তো অনেক বেশি। এই দেশটার জন্ম হয়েছে আপনাদের হাত দিয়ে, সেই দেশটাকে চোখের সামনে এইভাবে কেউ ধ্বংস করছে, আপনারা কিভাবে সহ্য করবেন? আপনার আবেগকে আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে নেই এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া যে আপনি হচ্ছেন আমাদের সাথে জয়েন করেছেন। আমি আরো বলতে চাই তাজুল ইমাম ভাই কিন্তু প্রচন্ড ব্যস্ত, উনার জয়েন করার কথা না। কালকে রাতে আমরা দুজন যখন কথা বলছিলাম উনি এত মন খারাপ করছিলেন আর আমি এত মন খারাপ করছিলাম যে উনি এখান থেকে নিজের ব্যক্তিগত সমস্ত সমস্যার ঊর্ধ্বে রেখে এই মাইলস্টোনের বাচ্চাগুলোর জন্য আজকে তিনি আমাদের সাথে এসেছেন এবং তিনি খুব সত্য কথা বলেছেন। বাংলাদেশের আর্মি, বাংলাদেশের এয়ারফোর্স যেন পাকিস্তানি হয়ে গেছে। দুঃখর মহাজন তো পাকিস্তানি, তার সাথে মনে হয় এরাও দোসর হয়ে গেছে। কিন্তু আমরা আজকে আরিফ ভাইকে বলবো, আরিফ ভাই আমাদের সময় একদমই শেষ। আপনি যদি খুব সংক্ষেপে আপনার শেষ কথাটা বলতেন যে এই যে কনস্পিরেসির ব্যাপারগুলি থাকতে পারে, তারপর হচ্ছে এই যে এয়ারফোর্স, নেভি, তারপর হচ্ছে আর্মি যে এই বিমাতা সুলভ আচরণ করছে, সেখান থেকে আপনি যদি ছোট্ট করে আপনার বানিয়ে রাখতেন। আপনি আনমিউট করেন প্লিজ। ভাইয়া শুনতে পাচ্ছেন? আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। আমি খুব শর্টে বলার চেষ্টা করব, অর্থনৈতিক কিছু টার্মিনোলজি দিয়ে। আমি জানি না মানুষ বুঝতে পারবে কিনা, তারপর চেষ্টা করব। আমাদের এখানে একজন প্রবীণ শিক্ষক আছেন, স্যার বুঝিয়ে দিবেন দরকার হলে। এখানে ব্যাপারগুলো হচ্ছে কি যে কেন এই সুদখোর কিংবা কেন লোন সেলার বাংলাদেশে আনা হয়েছে, এটা কারণ হচ্ছে সিএফএক্স বাস্কেট, কারেন্সি ফরেক্স, যে ফরেন রিজার্ভের যে শেয়ার গুলো, তার মধ্যে 58% এখন বর্তমানে ডলার, 18% ইউরো, 6% ব্রিটিশ পাউন্ড স্টার্লিং, 5% জাপানিজ ইয়েন এবং 2.3% থেকে অ্যারাউন্ড 2.8% এর মতো সম্ভবত চাইনিজ রেনমিনবি। এই যে বড় একটা শেয়ার 58%, এটা অথবা ব্রিটেন উডের পরে 70% ছিল, এখনো প্রাইস 58% কারেন্সি ফরেক্স এর ডলার মার্কেটটা এই ফরেন রিজার্ভের শেয়ার করে। ওরা কি করে? প্রচুর ফিয়াট কারেন্সি প্রিন্ট করে। মানে যেহেতু ওরা ফরেন রিজার্ভের একটা বড় অংশ শেয়ার মানে হোল্ড করে, প্রচুর ওদের উৎপাদনের তুলনায় বেশি কারেন্সি ওরা উৎপাদন করে। ধরেন ওরা আমেরিকা উৎপাদন করে $1 ট্রিলিয়ন, ওরা কিন্তু ওদের কারেন্সি উৎপাদন করবে $3 ট্রিলিয়ন। এই যে এক্সট্রা $2 ট্রিলিয়ন ওরা উৎপাদন করলো, এইটা ইনফ্লেশন তৈরি করবে, ওদের দেশের মুদ্রাস্ফীতি তৈরি করবে এবং ওদের দেশের যে কারেন্সি যেটা ডলার, এটার ডিফ্লেশন করবে, এটার এই মুদ্রার অবমূল্যায়ন হবে, মুদ্রার মূল্য পড়ে যাবে। তো ওইটাকে কি করতে হবে? এটাকে অন্য একটা দেশে এক্সপোর্ট করতে হবে। কি করতে হবে? অন্য একটা দেশে যে ইনস্টেবিলিটি তৈরি হয়, তখন সেই দেশে এফডিআই যাবে না, তখন সেই দেশ লোন চাইবে। লোনটা ওরা IMF, ওয়ার্ল্ড ব্যাংক কিংবা ওদের ফেডারেল ব্যাংকের মাধ্যমে লোনটা যখন দিবে, তখন ওই যে এক্সট্রা কারেন্সি ওরা প্রিন্ট করলো $2 ট্রিলিয়ন, 3 ট্রিলিয়নের মধ্যে 2 ট্রিলিয়ন উৎপাদনের থেকে বেশি করেছে, মুদ্রা তৈরি করেছে। ওই মুদ্রাটা ওটা জিডিপির অংশ হয়ে যাবে, কারণ ওটা একটা ফাইন্যান্সিয়াল টুলস হয়ে যাবে। ফাইন্যান্সিয়াল টুলস হিসাবে ওটা দেশের বাইরে লোন আকারে ওরা এক্সপোর্ট করবে এবং ওইটা থেকে ওরা ইন্টারেস্ট পাবে। এবং প্লাস ওদের দেশের থেকে যেহেতু মুদ্রাটা বেরিয়ে গেছে, ওদের দেশে মূল্যস্ফীতি হবে না, ওদের ইনফ্লেশন অ্যারাউন্ড 3% এর কাছাকাছি রাখবে এবং ওদের দেশের যে কারেন্সি ডিফ্লেশন, ডলারের ডিফ্লেশনটা কমে যাবে, কারণ বিভিন্ন দেশে লোন হিসাবে ডলারে যাচ্ছে, সেই কারণে ওই দেশে ওদের ওই যে ফরেন রিজার্ভের যে ডলারের যে মার্কেট শেয়ারটা বজায় থাকবে। এই কারণেই তারা শেখ হাসিনাকে পছন্দ করছিল, কারণ শেখ হাসিনা এফডিআই ভিত্তিতে ডেভেলপ করছিল বাংলাদেশকে, যেটা খুবই সিকিউর একটা ডেভেলপমেন্ট রোল মডেল, এবং পিপিপি, প্রাইভেট পাবলিক পার্টনারশিপে, যে গভর্নমেন্টও কিছুটা ইনভেস্ট করবে, দেশের প্রাইভেট কোম্পানিগুলো ইনভেস্ট করবে, যাতে দেশের প্রাইভেট কোম্পানিগুলো দেশের বাইরে পাচার না করে টাকা, দেশের ভিতরে ইনভেস্ট করে ভালো উন্নয়ন করতে পারবে। তারা প্রফিট ডিভিডেন্ড পাবেন, সেই প্রফিট ডিভিডেন্ড একটা ট্যাক্স দিবে গভর্নমেন্টকে এবং ফরেনাররা এফডিআই করবে, হ্যাঁ, ইনভেস্ট করবে।
যাতে যেটার সাথে টেকনোলজি ট্রান্সফার হবে এবং দেশের বাইরে তাদের মার্কেটও বিভিন্ন দেশ তাদের যাবে, প্রোডাক্ট যাবে বাংলাদেশ থেকে। তো এই জিনিসটা তারা চাচ্ছিল না, কারণ তাহলে তো তাদের এক্সট্রা ফিয়াট কারেন্সি প্রিন্ট করতে পারবে না। সেই কারণেই এই বাংলাদেশে ইনস্টেবিলিটি তৈরি করা, যাতে এত বড় একটা জনগণের মার্কেটে তারা তাদের ডলার এক্সপোর্ট করতে পারে, এক্সট্রা ফিয়াট কারেন্সি এক্সপোর্ট করতে পারে। এখন আসি যে কনস্পিরেসির ব্যাপারে, যে কনস্পিরেসিটা হচ্ছে যে কেন মিলিটারি ম্যাপিং হচ্ছে। এটার একটা কিছু আমি যুক্তি তুলে ধরে, আমি একজন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার এবং ট্রেইনড পাইলটের কথা আমি শুনেছি বক্তব্য, এবং তাদের সাথে আমি কিছুক্ষণ আলোচনা করেছি। তারা যেটা বলছে যে একজন পাইলট যদি ইজেকশন করে, ইজেকশন করলে তাকে কিন্তু একটা ভালো মোটামুটি মিড অ্যালটিটিউডে করতে হয়, মোটামুটি একটা হাই অ্যালটিটিউডে করতে হয়, তার প্যারাসুটটা যেন সে ঠিক মতো মানে জাম্প করতে পারে, নাহলে তো সে খুব লো অ্যালটিটিউডে করতে গেলে তার ক্ষতি হতে পারে, কারণ প্যারাসুট ঠিক মতো খুলতে না পারে। তো কেন এই পাইলট খুব লো অ্যালটিটিউডে ইজেক্ট করলো? কারণ লো অ্যালটিটিউডে কখন একটা পাইলট ইজেক্ট করে? যখন সে কোন একটা টার্গেট ক্র্যাশিং করে, যে এই জায়গাটা প্লেনটা ক্র্যাশ করতে হবে, নাহলে তো তার লো অ্যালটিটিউডে ইজেকশন করার কথা না, তা তো আরো একটু হাই অ্যালটিটিউডে করার কথা, তাই না? তো আরো কিছু ব্যাপার আছে, যেমন ধরেন এটা করলে যে মিডিয়া সিনক্রোনাইজেশন থেকে শুরু করে এই যে ছেলেপেলেগুলো যে মারা যাচ্ছিল তাদের যদি উদ্ধার কাজ, পুনরুদ্ধার কাজ কিংবা রেস্কিউ মিশনে, যে গোপালগঞ্জে যে সারা বিশ্ব মিডিয়া যেভাবে মিলিটারিকে ডেমোনাইজেশন করেছে, সেখান থেকে তাদের কিছু তাদের যে মানে মিলিটারির যে আর কি সেন্টিমেন্টটা আবার পজিটিভলি ভাইব করার চেষ্টা করেছিল আর কি, কিন্তু এটা হিতে বিপরীত হয়েছে, কারণ মানুষ এটা ধরে ফেলেছে, জনগণ ধরে ফেলেছে। তো আমি মনে করি কনস্পিরেসি হোক কিংবা যাই হোক, ঘটনাটা ঘটেছে এবং এটা ফ্যাক্ট। তারা লাশ নিয়ে মানে অনেক হেরাফেরি করছে, তারা বাংলাদেশের ট্রেনিং জোন যেটা মানে যেখানে সেখানে না রেখে তারা কেন একটা ডেন্সিটিপুল এরিয়াতে করলো, এবং ডেন্সিটিপুল এরিয়াতে করলেও আমি দেখেছি যেখানে ক্র্যাশ হয়েছে সেখান থেকে তুরাগ নদী, তারপরে বিরুলিয়া নদী, এগুলো মাত্র কয়েকশো মিটারের দূরত্বে, মাত্র অ্যারাউন্ড একটা নদী 500 মিটার, একটা 1200 মিটার, আর একটা নদী 800 মিটার। এই এতগুলো নদী থাকতে মাত্র কয়েকশো মিটার, আপনার হাই অ্যালটিটিউড থেকে যদি একটা অবজেক্ট ধীরে আসে, সামান্য ম্যানুভারে কিন্তু কয়েকশো মিটার দূরে চলে যাওয়া যায়। তারা তুরাগ নদী, বিরুলিয়া নদী, এইসব নদী না গিয়ে তারা কেন একটা স্কুল যেখানে অনেক শিশু বাচ্চা আছে সেখানে কেন ক্র্যাশ করা লাগলো? জিনিসগুলো কিন্তু খুব এখানে একটু বলি যে পাশে কিন্তু একটা মাঠ ছিল, মাঠের মধ্যে বিমান না পড়ে কেন একদম ক্লাসের উপরে বিমানটা পড়বে? মাঠ কি তারা দেখতে পায় নাই? মানে পাইলটের কি চোখ ছিল না? এটা একটা প্রশ্ন কিন্তু। এক্স্যাক্টলি। আমি চাই আমাদের স্যার উনি কিছু বলুক। তাজুল ভাই, আমরা একদম শেষে চলে এসেছি, আপনার কথা দিয়ে আমরা শেষ করব আমাদের প্রোগ্রাম। আমাকে বলছেন? হ্যাঁ, মানে আমাদের অনুষ্ঠান শেষ হয়ে গেছে, এখন আপনি আমাদের সমাপনী বক্তব্য দিবেন। আচ্ছা, সেটা হচ্ছে যে শুনেন, এই মুহূর্তে আমরা এই যে কনস্পিরেসি থিওরি যেটা বলা হচ্ছে, আমি এমনটাও শুনেছি একটা ভারতীয় চ্যানেল থেকে বলা হচ্ছিল, আমি এটাকে প্রমোট করছি না, বাট আমি শুনেছি যে ওখানে পাইলট একজন দুজন ছিলেন, কারণ যিনি তৌকির উনি তো ট্রেনি পাইলট, উনি একা ফ্লাই করছেন না। বলা হচ্ছে যে ওটা ওনার প্রথম দিন ছিল, ওনার সঙ্গে যে কো পাইলট ছিলেন যিনি বা ট্রেনার পাইলট, উনি নাকি পাকিস্তানি। এবং এটাও প্রমাণ হিসেবে বলা হচ্ছে যে রাত্রি 2টোর সময় যে অ্যাম্বুলেন্স এনে যে লাশটাকে নিয়ে যাওয়া হয়েছে সেটা হচ্ছে সেই কো পাইলটের, পাকিস্তানি পাইলট। এগুলো সবই কনস্পিরেসি। ওকে, আমি মনে করি না, বিমান পচে গেছে, পচা বিমান, এটা চলে না, এটা দেখো ভেঙে পড়েছে, এই ধরনের একটা অ্যাক্সিডেন্ট দেখিয়ে ওই চায়না থেকে বা ইউরোপ থেকে বিমান কেনার যে একটা ব্যাপার, থিওরি আর কি, যে ভাই আমার এই ছাতাটা ভেঙে গেছে, ছিঁড়ে গেছে, উল্টে গেছে, এবার আমাকে নতুন ছাতা কিনতে হবে, এই যে থিওরি, এটার জন্য কিন্তু শিশু হত্যার দরকার ছিল না। এটা যদি মানে কি বলে মানে
তৈরি করা একটা মানে চক্রান্ত করে একটা অ্যাক্সিডেন্ট হয়, সেই অ্যাক্সিডেন্ট তো ওই নদীর উপরে পড়লেও তো সে মরে যেত পাইলটটা, তখনই বলা যেত যে প্লেনটা নষ্ট প্লেন ছিল, তাই না? স্কুলের উপরে কেন? আমার ধারণা যে এটা কন্ট্রোল করতে পারেনি ঠিকই, হয়তো মাঠেই গোত্তা মারতে চেয়েছিল, নিজকে ইজেক্ট করে নিয়ে প্লেনটাকে মাঠের মধ্যে নামিয়ে দিতে চেয়েছিল, যেটা ঘটেনি, হ্যাঁ হয়নি। এটা নিয়ে এই মুহূর্তে না আমি ঠিক যেহেতু কিছু জানি না, দেখিনি, আর ওই রকম ভাবে কোনো তথ্য উপাত্ত আসছে না, তবে একটা ভরসা আমি রাখতে পারি যে সত্য বেরিয়ে আসবে। আমি শঙ্কিত যে বাংলাদেশে যে সন্ত্রাসবাদ ছড়াবে এটার সাক্ষী গোপাল কিন্তু এসে গেছে। সাক্ষী গোপাল হচ্ছে মানবাধিকার সংস্থা, এইটা হচ্ছে গিয়ে কনস্পিরেসির অংশ। এই মানবাধিকার সংস্থার যে অফিস করা হয়েছে, ওরা এসেছে সাক্ষী হতে, এবং ওরা সাক্ষী দিলে ওই সাক্ষী ইউরোপিয়ান ইউনিয়ন শুনবে, অথবা জাতিসংঘ অথবা আমেরিকা এটা শুনবে। ওই যে না আমাদের প্রতিনিধি বলেছে ওখানে এখনো পরিবেশ নাই, ওখানে কোনো ইলেকশন দেওয়া যাবে না, ওখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করার সময় আসেনি, এই কথাটা বলার জন্য একজন সাক্ষী ডেকে আনা হয়েছে। ওইটা হচ্ছে কনস্পিরেসি। বিমান দুর্ঘটনার ব্যাপারটা আপাতত আমরা দুর্ঘটনা হিসেবেই বিবেচনা করি, তবে এই আহাম্মকি যেন আর না ঘটে সেই জন্য বিমান বাহিনীর উচিত তাদের ট্রেনিং সেন্টার এখান থেকে সরিয়ে নেওয়া। বাংলাদেশে অনেক প্রত্যন্ত অঞ্চলে অনেক বিমান ঘাটে, অন্ততপক্ষে 5টা আছে আরো, যেগুলোকে একটু সারাই করে নিলে ওরা তাদের ট্রেনিং সেন্টার বানাতে পারবে না। তো আমার বক্তব্য এইটুকুই যে আমরা কনস্পিরেসি হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে গত 1 বছর ধরে সে আমরা জানি, এবং বাংলাদেশের অর্থনৈতিক ভাবে পঙ্গু করে দিলে, যেটা ডক্টর বলছিলেন, ডক্টর আসিফ ওনার না আরিফ, হ্যাঁ উনি বলছিলেন যেটা, সেটা লেমন ল্যাঙ্গুয়েজ এরকম দাঁড়ায় যে বাংলাদেশের ইকোনমিকে যদি ক্রিপল করে দেওয়া যায়, পঙ্গু করে দেওয়া যায়, হ্যাঁ সেটা হবে গিয়ে ওই এতে করে ওদের ডলারের দাম বেড়ে যাবে। মানে সোজা হিসাব আর কি, তুমিও নারকেল বিক্রি করতে এসছো, আম বিক্রি করতে এসছো, আমিও আম বিক্রি করতে এসছি। তোমার আম যদি পচে যায় তাহলে আমার আমের দাম আমি 4 গুণ বাড়িয়ে দিব, সোজা হিসাব এটাই। হ্যাঁ, তো ওদের এক্সপেরিমেন্টের বলির পাঠা হচ্ছে গিয়ে আমরা, কোরবানির ছাগল হচ্ছে গিয়ে আমরা, আর এই ছাগল হতে পেরে আমরা খুশিতে বাগবার। এবং কসাই যিনি এসেছেন উনি কিন্তু ওই মেটিকুলাস প্ল্যানে খুব ধারালো ছুরি দিয়ে জবাইটা করবেন আর কি। একটা ছোট্ট তথ্য দিয়ে আমি আজকে শেষ করব। মুক্তিযুদ্ধের সময় বিহারি এবং কিছু মৌলবাদী রাজাকার কসাই, আলবদর কসাই যারা গণহত্যা করত, তারা ওই ধরে ধরে মানুষ আনতো, তো গণকবর দিত, কবরটা আগে খুঁড়িয়ে নিত, এইবার গুলি না করে ওদেরকে জবাই করা হতো, ওদেরকে উপর করে শুইয়ে গলায় বা ঘাড়ের মধ্যে পোচ দিয়ে কেটে দিত। হ্যাঁ, এটা কেন করতো? এটাতে নাকি সোয়াব বেশি হয়, ধর্মীয় বিশ্বাস। কিন্তু এই যে নড়াচড়া করছে, ছটফট করছে একটা মানুষ, এই কসাই তাকে বলছে, এই ডায়লগটা চলে এসছে পাবলিকলি, কারণ সেই সময় যারা সামনে দাঁড়িয়ে রাজাকারি করছিল সাধারণ, তারাই পরে সাক্ষী দিয়েছে, বলছে যে বাপু হে নড়াচড়া করো না, আমার কাজটা করতে দাও, তোমারও কষ্ট আমারও কষ্ট, মানে তুমি মরো কিন্তু আমাকে কষ্ট দিও না। তো আজকে আমরা বাংলাদেশের মানুষ কিন্তু ঠিক এই রকম কসাইয়ের হাতে পড়েছি, যে বলছে যে বেশি নড়াচড়া করো না, ওই মিছিল টিছিল করে রাস্তায় ঘাটে জয় বাংলা বা সুধী ইউনূস বিদায় হও এইসব স্লোগান টোগান দিও না, জবাই করতেছি, নড়াচড়া করো না, তোমারও কষ্ট আমারও কষ্ট। এইটাই আমার মনে পড়ে যাচ্ছে। দিস ইজ লাইক সিম্বলিক একটা মেটাফোর আমি ব্যবহার করলাম, বাট দ্যাটস হোয়াট এক্স্যাক্টলি আই বিলিভ ইজ হ্যাপেনিং। সো সবাইকে ধন্যবাদ, আমাকে এখন যেতে হবে নাহার। হ্যাঁ,
ওকে, আমাদেরকেও যেতে হবে। অনেক ধন্যবাদ তাজুল ভাই, আপনি আসার জন্য অনেক ধন্যবাদ। আরিফ ভাই, আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আজকে যারা গেস্ট ছিলেন তাদের মধ্যে সালাউদ্দিন ভাই ছিলেন, তাকেও ধন্যবাদ। এবং যারা আমাদের আইটি ডিপার্টমেন্টে যারা কাজ করছেন ব্যাক অফিসে, তাদেরকেও ধন্যবাদ। আজকে যারা অডিয়েন্স আছেন তাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমার ওয়াল থেকে এটা সামহাও দেখাতে পারছি না টেকনিক্যাল কারণে। আমরা দ্রুত এটা সলভ করব এবং আপনাদের সামনে আবারও আসবো। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, যে যেখানেই থাকুন। মাইলস্টোনের যে ঘটনাটা ঘটেছে সেই জন্য বাংলাদেশের আওয়ামী লীগ ছাত্রলীগের পক্ষ থেকে একযোগে বলা হয়েছে আপনাদের প্রোফাইল পিকচার অথবা কভার ফটো আপনারা ব্ল্যাক করুন। তো আমি আমার কভার ফটো ব্ল্যাক করেছি। তারপরে এটা আপনাদের পালা। আপনারা সবাই ভালো থাকুন। বাংলাদেশ চিরজীবী হোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। বিশ্বের দরবারে ভিক্ষা চেয়েছেন ডক্টর ইউনূস, কেন? যারা ওই স্কুলের ছাত্রছাত্রী, এরা সলভেন্ট পরিবারের সদস্য। সাহায্য প্রথমে আসবে সাধারণ জনগণের কাছ থেকে। আপনি ফান্ড ক্রিয়েট করেন, দেখেন জনগণ দেয় কিনা। এদেশে বন্যা ত্রাণের চাঁদা তুলে আপনারা টাকা লুকিয়ে ফেলবেন, ওই অজ্ঞাত ব্যাংকের অ্যাকাউন্টে জমা দেবেন। যখন যাবেন ক্যাম্পেইন করতে তখন লোকজন জিজ্ঞেস করলে তাদেরকে আওয়ামী লীগ ট্যাগ দেবেন। আপনাদেরকে তো কেউ বিশ্বাস করবে না, আপনাদেরকে কেউ বিশ্বাস করবে না। এই সরাসরি স্কুলে বাচ্চাদেরকে সাহায্য করার ব্যাপারে আপনারা কি করছেন? হসপিটালের বিল আমরা দরকার হলে এখান থেকে পাঠাবো, আপনাদের হাতে টাকা দেব না, কারণ আপনারা টাকার মানে সত্য যেটা ট্রুথফুল ডিস্ট্রিবিউশন করতে পারেননি। আগে এরকম এক্সাম্পল রয়েছে। বাংলাদেশের দুর্ভাগ্য যে আপনারা এই দুর্ভাগ্যের সিংহাসনের উপরে বসে আছেন, এটাও দুর্ভাগ্য। তাজুল ইমাম ভাই সহ যারা দর্শক অনুষ্ঠানটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে বেসিক্যালি আমি এক জায়গায় একটি গোপালগঞ্জে গণহত্যার প্রতিবাদে যেই প্রতিবাদ, একটা মানবাধিকার সংগঠনের প্রতিবাদ সমাবেশ ছিল, সেই প্রতিবাদ সমাবেশে এসেছিলাম। তো এখানে বৃষ্টি হচ্ছে, পরিবেশটা বৈরী। তারপরে এখান থেকে আমি আপনাদের সাথে জয়েন করেছি। আসলে আপনাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা যে আপনারা বাংলাদেশে যে গোপালগঞ্জে যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার প্রতিবাদে আপনারা নিয়মিত প্রোগ্রাম করে যাচ্ছেন। দর্শক শ্রোতারা আমাদের অনুষ্ঠান দেখছেন এবং সারা বিশ্বে মানুষ আজকে বাংলাদেশে গণহত্যার বিরুদ্ধে কথা বলে যাচ্ছে।